আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব HTML এর হেড এলিমেন্ট সম্পর্কে। এটি HTML ডকুমেন্টের মেটাডাটা ধারণ করে এবং ব্রাউজারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তো চলুন শুরু করি। আজকে আমরা কি শিখব। তো আমি যদি এখানে এটা ওপেন করি, একটা পিডিএফ, এখানে দেখতে পাচ্ছেন যে হেড সম্পর্কে শিখব, টাইটল, স্টাইল, লিঙ্ক, মেটা একটা গুরুত্বপূর্ণ, এটা এটা আমরা শিখব। স্ক্রিপ্ট আগে আমরা দেখেছি, তাও একটু এই পর্বে আমরা এটা দেখব। বেস কিভাবে এটা কাজ করে, কিভাবে করতে পারি সেটাও আমরা দেখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে HTML5, এটাকে আমি VS কোডে ওপেন করতেছি। VS কোডে ওপেন করার পর আমি একটা ফাইল তৈরি করব। এখানে এগুলোকে কেটে দিচ্ছি। এখানে আমি HTML head.html বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। আমরা একটা করে বিষয়গুলো দেখব। HTML হেড এলিমেন্ট কি? হেড এলিমেন্ট হলো একটি কন্টেইনার যা মেটাডাটা ধারণ করে। এটি এইখানে থাকে হেডের মধ্যে। এই হেড ট্যাগ আছে, এই হেড ট্যাগের মধ্যে থাকে, যেমন টাইটল আছে, মেটা, এখানে মেটা UTF, এই এগুলা HTML5 এর জন্য ডিফল্ট। আমরা যখন একটা HTML5 স্ট্রাকচার তৈরি করি তখন এগুলো তৈরি হয়। HTML টাইটল দিয়ে শুরু করি। HTML টাইটল দেখতে পাচ্ছেন যে HTML টাইটল কি? আমরা যখন এটাকে আমরা রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুই নাই, কিন্তু এখানে এই যে উপরের মধ্যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্টটায় এই ট্যাবের যে নাম, এই নামটাই হচ্ছে টাইটল। এখানে আমরা যে টাইটল দেব সেটাই ওখানে দেখতে পারবো। তো এখানে আমি HTML হেড লিখে দিচ্ছি। দেন আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে HTML হেড, এটা হচ্ছে টাইটল কাজ। এটা আমরা বুকমার্কের জন্য ব্যবহার করতে পারি। আমি এখানে বুকমার্ক করি, জাস্ট এখানে বুকমার্ক করতেছি, একটা বুকমার্ক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বুকমার্ক হয়ে গেছে। তো এভাবে আমরা বুকমার্ক করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে এইটার নামও চলে আছে। তো বুকমার্ক করলে আমাদের টাইটলের নামও চলে আসবে। এরপরে আমি দেখাবো, এরপরে আছে হেড। তো আমরা দেখতে পারলাম যে হেড একটা ট্যাগ। এই ট্যাগের ভিতরে আমরা মেটা, টাইটল, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এই সকল বিষয়ে যুক্ত করতে পারি। এখানে স্টাইল আছে, স্টাইল একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি। আমি যদি এখানে H1 নিচ্ছি, এখানে আমি দিস ইজ হেডিং, পি একটা নিচ্ছি, পির মধ্যে দিচ্ছি লরেম 20। এটাকে আমি ভিউ থেকে ওয়ার্ড্রপ করতেছি যেন একসাথে দেখা যায়। তো আমি এখানে যদি H1 এটাকে সিলেক্ট করে এর মধ্যে কালার দেই, কালার রেড, তাহলে দেখতে পারবেন যে এটার মধ্যে কালার যুক্ত হয়েছে এই লেখার মধ্যে। আমি যদি এখানে দেখি, দেখতে পাচ্ছেন এখানে কালার যুক্ত হয়েছে। আমি যদি এটাকে কালার দেই তাহলেও দিতে পারবো। এটাকে আমি কালার দিলাম, কালার ইন্ডিগো, দেখতে পাচ্ছেন এটা ইন্ডিগো কালার হয়েছে। তো আমি যে এইখানে কালারগুলো দিচ্ছি এগুলো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এখানে। তো আমরা এই স্টাইল ট্যাগের মাধ্যমে এইরকম CSS এর যে প্রপার্টিগুলো আছে আমরা এখানে CSS দিতে পারি, লিখতে পারি এই স্টাইল ট্যাগের মাধ্যমে। এরপরে আমি দেখাচ্ছি লিঙ্ক। আমি যে এই যে স্টাইলগুলো করলাম, এই স্টাইলগুলো আমি চাইলে অন্য একটা ফাইলে রেখেও করতে পারি। ধরেন আমি স্টাইল এখানে করব, এখানে অলরেডি দেয়া আছে, আমি এটাকে যুক্ত করতেছি, এইটাকে অফ করে আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পর এখানে লিঙ্ক করব, লিঙ্ক style.css, কেননা এইখানে আমার একটা style.css নামে একটা ফাইল আছে, দেখতে পাচ্ছেন এখানে এটার কালারও দেয়া আছে। তো আমি যদি এটাকে এখন ওপেন করি রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে কালারগুলো পাইছে। তো এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা
এক্সটার্নাল সিএসএস কে যুক্ত করে আমরা কাজ করতে পারি, সিএসএস গুলা দিতে পারি। আমি যদি বলি মেটা ট্যাগ নিয়ে, মেটা ট্যাগের অনেকগুলো মেটা ট্যাগ আছে, তো প্রত্যেকটা নিয়েই আলোচনা করতেছি আমি এখানে। আমি যদি এখানে স্ক্রল করি একটু, দেখতে পাচ্ছেন যে এটা মেটা ট্যাগ নিয়ে এখানে বলা হয়েছে। তো আমি যদি এখানে E2F8 এগুলা নিয়ে বলি যে E2F8 কি, এটা কিভাবে কাজ করতেছে, তাহলে মেটা ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েবসাইটের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনকে জানাতে পারি। এটা সাধারণত হেড সেকশনের মধ্যে থাকে, আমি আগেও বলেছি। তো এখন যদি আমি বলি মেটা, দেখতে পাচ্ছেন যে মেটা U2F8 ক্যারেক্টার সেট U2F8, এটি ওয়েব পেজের ব্যবহৃত ক্যারেক্টার সেট নির্ধারণ করে। U2F8 হলো ইউনিকোড এনকোডিং, যা প্রায় সব ভাষায় ক্যারেক্টার সাপোর্ট করে। আমরা এরপরে বিভিন্ন ক্যারেক্টার নিয়ে কাজ করব, ক্যারেক্টার, ফন্ট এগুলো নিয়ে আলোচনা করব। তখন আপনারা দেখতে পারবেন যে এটা ছাড়া কিন্তু কাজ করবে না, অনেকগুলো সাপোর্ট করবে না। তো এটা সাপোর্ট করার জন্য ওই সকল ক্যারেক্টার সাপোর্ট করার জন্য আমরা এটা বলে দিতে পারি, এখানে বলছি। যদি এটি ব্যবহার না করা হয় তাহলে কিছু বিশেষ ক্যারেক্টার যেমন বাংলা, আরবি, চাইনিজ সঠিকভাবে প্রদর্শিত হবে না। এর ফলে ওই পেজের ওই ভাষাগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তারপরে আমরা যদি এরপরে আসি কিওয়ার্ড নিয়ে, তো দেখতে পাচ্ছেন ডিফাইন কিওয়ার্ডস ফর সার্চ ইঞ্জিন। আমি এটা বোঝার আগে এখানে কপি করে নিয়ে আসতেছি, এখানে কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম। তো এখন কথা হচ্ছে এই কিওয়ার্ডস এর কাজ কি, এখানে কন্টেন্টের কাজ কি। আমরা যেটা নাম দিছি এটা হচ্ছে এটার একটা নাম থাকবে, তার সাথে এটার একটা ভ্যালু থাকবে। কিওয়ার্ডস আমরা যদি কোনো কিছু গুগলে সার্চ দেই, কোনো কিছু লিখে, তখন দেখবেন যে কিছু শব্দ লিখে সার্চ দিতেছি না, ওই শব্দগুলাকে কিওয়ার্ড বলে। ধরেন আমার হচ্ছে প্রয়োজন, আমি হচ্ছে সিএসএস জানবো, তো সিএসএস আমি লিখে যদি গুগলে সার্চ দেই, তাহলে দেখতে পারবেন অসংখ্য এখানে সিএসএস এর, যেখানে যে ওয়েবসাইটে সিএসএস আছে সেই সিএসএস নিয়ে আলোচনা করছে, ওই ওয়েবসাইটগুলো এখানে শো করতেছে। এই সিএসএস একটা কিওয়ার্ড। তো এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই কিওয়ার্ডগুলো আমি বলে দিছি। তো যখন আমি এগুলো বলে দিব তখন আমার এই ওয়েবসাইটটাও এখানে শো করবে যদি আমি এটা দিয়ে সার্চ দেই। তো এটাই হচ্ছে কাজ এই মেটা ট্যাগের। এখন আমি দেখি এরপরে কি আছে, এরপরে আছে ডিসক্রিপশন। তো এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। ডেসক্রিপশন, এখানে দেখেন ডেসক্রিপশন। তো আমি যদি দেখি তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের এখানে নিচে দেখতে পারবেন যে অনেক ধরনের টেক্সট আছে, একটা শর্ট ডেসক্রিপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের নিচের মধ্যে লিঙ্ক, তারপরে সিএসএস দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, এটা টাইটেল বা ডিসক্রিপশন দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসক্রিপশন, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসক্রিপশন। এরপরে দেখি আমি কি আছে, এরপরে আছে ডিসক্রিপশন, আছে অথর। তো আমি এটা বলে দিতে পারি যে এটা হচ্ছে এই ওয়েবসাইটে কে তৈরি করছে, তার নাম। এখানে যদি আমি যদি এখানে অথরের নাম বলে দেই, তাহলে এখানে অথর লিখতে হবে এবং তার নাম। আমি লিখতেছি আমার নাম। এখানে কিন্তু ওইরকম কিছু দেখতে পারবেন না, কিন্তু সার্চ করার সময় এগুলা দেখাবে। প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে তো অথরের নাম আছে, এই জন্য এখানে অথরের নাম দিতে পারি। তারপরে হচ্ছে রিফ্রেশ ডকুমেন্ট এভরি সেকেন্ড। আমাদের ওয়েবসাইট যদি রিফ্রেশ করার প্রয়োজন হয় তাহলে আমি এইটা বলে দিব, HTTP ইকুইভ, এটার মাধ্যমে আমি ওয়েবসাইটকে রিফ্রেশ করতে পারি। ধরেন আমি হচ্ছে 3 সেকেন্ড পর পর আমি রিফ্রেশ করব, তো এই জন্য আমাকে বলে দিতে হবে মেটা HTTP ইকুইভ, তারপরে এখানে বলে দিতে হবে রিফ্রেশ, অ্যান্ড কন্টেন্টের মধ্যে ওই ভ্যালুটা বলে দিব কয় সেকেন্ড পর পর আমার এটা ওয়েবসাইট রিফ্রেশ হবে। তো আমি যদি আমার ওয়েবসাইটে যাই, একটু অপেক্ষা করি, দেখতে পারবেন এখানে রিফ্রেশ হবে। এখানে দেখতে পারবেন আমি কিন্তু মাউস কিবোর্ড দুটাই ছেড়ে দিছি, দেখেন 3 সেকেন্ড পর পর এটা রিলোড হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি আপাতত। দেন তারপরে আছে কি,
তারপর আছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট ট্যাগের কাজ, এটি মোবাইল ও অন্যান্য ডিভাইসে পেজটি কীভাবে দেখানো হবে তা নির্ধারণ করে। আমি এটা নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, এটা আমার এখানে ডিফল্টভাবে থাকে। যখন আমি বেসিক স্ট্রাকচার তৈরি করি তখন এটা থাকে। এই ভিউ পোর্ট নির্ধারণ করে আমি এই ডিভাইস মানে হচ্ছে আমি যে ডিভাইস দিয়ে এটাকে ওপেন করি না কেন, আমার ওয়েবসাইটটা ওপেন করি না কেন, সেই ডিভাইসের যে সেই উইডটা এখানে পাবে। ইনিশিয়াল স্কেল 1.0, এটার মানে হচ্ছে এইটা 100% জুম করে থাকবে, 100% জুম করে থাকবে, এটা এখানে বোঝায়। এরপরে কি আছে দেখি, এরপরে এগুলাকে সবগুলো একত্রিত করছে। দেন আর একটা জিনিস আছে এখানে, একটা স্ক্রিপ্ট আছে। তো আপনি গত পর্বগুলোতে দেখবেন যে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট এখানে লিখতে পারি। তো আমি স্ক্রিপ্ট লিখলাম এখানে। স্ক্রিপ্টের মধ্যে কোনো লিঙ্ক করতে পারি। যদি আমি এক্সটার্নাল কোনো স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ফাইল যুক্ত করতে চাই তাহলে এইভাবে বলে দিতে পারি। এছাড়াও এখানে আমি জাভাস্ক্রিপ্ট লিখতেও পারি। এটা আমি যদি কেটে দেই তাহলে এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। যেমন console.log, এখানে আমি এটা লিখলাম। এখানে গিয়া আমি রিলোড দিলাম, এখানে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর কনসোলে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো হ্যালো মেসেজ। এই যে এখানে আসছে, মেসেজে ক্লিক করা ছিল না, এই জন্য আসতেছিল না। আচ্ছা, এখানে আছে। আমি যদি উপরে রাখি তাহলে কি আসবে? হ্যাঁ, আসতেছে। দেখেন আমি এখানে রাখলেও আসতেছে। দুই জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই জাভাস্ক্রিপ্ট। দেন আছে বেজ। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের একটা দেখবেন বেজ ইউআরএল আছে। বেজ ইউআরএল কি? আমি যদি এখন ফেসবুকের মধ্যে যাই, ফেসবুকের মধ্যে কোথাও একটা ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আমি একটা ক্লিক করলাম, দেখতে পারবেন যে এখানে ফেসবুক, তারপরে গ্রুপ, তারপরে একটা আইডি বা একটা নাম্বার জেনারেট হয়েছে, এটা দেখতে পাচ্ছি ইউআরএল এর মধ্যে। তো এই ফেসবুকের বেজ ইউআরএল এইটা, বুঝতে পারছেন? আবার এখন বেজ ইউআরএল কোনটা? বেজ ইউআরএল এইটা। তাহলে আমি এখানে বলে দিতে পারি বেজ ইউআরএল। আমি এখানে লিখব বেজ, এখানে না লিখা আমি এইখানে লিখি বেজের মধ্যে ইউআরএলটা বলে দিতে পারি। এখানে এভাবে বলে দিতে পারি বেজ ইউআরএল। তারপরে আমি এখানে টার্গেট ব্লাঙ্ক করে দিতে পারি, টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক মানে অন্য একটা পেজে যাবে। আমি এখানে এখানে একটা এ ট্যাগ নেই, এ ট্যাগ একটা নিচ্ছি। এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি, বেজ ইউআরএল। এই যেখানে বেজ ইউআরএল, এটা বেজ ইউআরএল। বেজ ইউআরএল এর মধ্যে আমার একটা ফাইল আছে বেজ ইউআরএল এর মধ্যে। আমি বেজ ইউআরএল ধরবে ইন্ডেক্স। বেজ ইউআরএল হিসেবে প্রথমে ইন্ডেক্স হবে, এখানে ইন্ডেক্স ওপেন হবে। আমি index.html ফাইলটাকে এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন এগুলা টেক্সট। তো এই জন্য এগুলো টেক্সট দেখাচ্ছে, একটা ইমেজ দেখাচ্ছে, একটা ফেসবুক লিঙ্ক দেখাচ্ছে। এই যে এটা ফেসবুক লিঙ্ক, এই জন্য ওটা বেজ ইউআরএলটা দেখাচ্ছে। দেখছেন? আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, বেজ ইউআরএল এর মধ্যে চলে গেল। এখানে ক্লিক করলাম, বেজ ইউআরএল চলে যাবে। তো ওইটা বেজ ইউআরএল আমরা ওখানে বলে দিতে পারি যে এখানে বেজ ইউআরএল হবে এটা। আর কিছু নাই আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন যাতে করে সবার আগে এই ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।